গুলশানের জিম্মি ঘটনায় অংশ নেয় বন্দুকধারীদের ছবি প্রকাশ করছে সাইট ইন্টেলিজেন্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি সূত্র ধরে মিলেছে ৩ জনের পরিচয়। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো মূল্যে সন্ত্রাসীদের প্রতিহত করা হবে, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। নিহতদের স্মরণে 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। ঝিনাইদহে গুপ্ত হত্যার শিকার হচ্ছেন ধর্মীয় প্রচারে থাকা নিরীহ মানুষ, কাটছে না আতঙ্ক। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ মানবাধিকার কর্মীদের। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আজও ঢাকা ছাড়ছেন নগরবাসী। লঞ্চ, বাস ও রেল স্টেশনে ভিড়। এবং ঈদের টানা ছুটিতে কক্সবাজারে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। নতুন করে সেজেছে পর্যটন শহর, নিরাপত্তায় সতর্ক টুরিস্ট পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। রাজধানীর গুলশানে আর্টিসান রেস্তোরাঁয় জিম্মি ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেছে আইএসপিআর। সন্ত্রাসীদের হাতে নিহত 20 জনের মধ্যে 10 জন পুরুষ, 10 জন নারী, যাদের মধ্যে বিদেশি 17 জন। এর মধ্যে ইতালীয় 9 জন, জাপানি 7 জন ও ভারতীয় 1 জন রয়েছে। এছাড়া 2 জন বাংলাদেশি এবং 1 জন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। যৌথ বাহিনীর অভিযানে 13 জনকে জীবিত উদ্ধার করা হয়। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। রাতভর শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পর শনিবার সকাল 7:30টার কিছু পরে র্যাব, পুলিশ, বিজিবি, সোয়াত ও সেনাবাহিনীর সমন্বয়ে শুরু হয় যৌথ অভিযান। অভিযান শুরুর পরপরই শোনা যায় মুহুর্মুহু গুলির শব্দ। প্রথমে সোয়াতের একটি দল একটি অ্যাম্বুলেন্সকে ঘিরে আর্টিসান রেস্তোরাঁর দিকে এগোয়। এরপর কয়েক দিক থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা শুরু করে অভিযান। এর মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় যৌথ বাহিনী। 12 থেকে 13 মিনিটের মধ্যে সকল সন্ত্রাসীকে নির্মূল করে টার্গেট এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। 1 জন জাপানি এবং 2 জন শ্রীলঙ্কান নাগরিক সহ মোট 13 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই। 6 জন সন্ত্রাসী নিহত হয় এবং 1 জন গ্রেপ্তার করা হয়। এছাড়াও অভিযান শেষে তল্লাশিকালে 20 জনের মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের সবাইকে গত রাতেই হত্যা করা হয়। রেস্তোরাঁটি থেকে বেশ কিছু দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে ব্রিফিংয়ে জানানো হয়। প্রাথমিকভাবে সন্ত্রাসী কর্তৃক ব্যবহৃত পিস্তল, ফোল্ডেড বাট AK-22 রাইফেল ও বিস্ফোরিত আইডি, ওয়াকিটকি সেট ও অনেক ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার রাত 9:15টার দিকে গুলশানের 79 নম্বর সড়কের হোলি আর্টিসান রেস্তোরাঁয় সশস্ত্র একটি দল হামলা চালায়। পরে রেস্টুরেন্টটির ভেতরে জিম্মি করে দেশি বিদেশি নাগরিকদের। এরপর থেকে অভিযানের আগে পর্যন্ত রেস্তোরাঁটির আশপাশের 4 কিলোমিটার এলাকা ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই দীর্ঘ সময় আটকে থাকা স্বজনদের নিরাপদে ফিরে আসার আশায় অনেকেই ঠাঁই দাঁড়িয়ে থাকেন এই এলাকায়। আমার সাথে সর্বশেষ 5:48-এ SMS এ যোগাযোগ করার পরে আমি এখন পর্যন্ত কোনো রিপ্লাই পাইতেছি না। মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এই নৃশংস জিম্মি সংকটের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। তবে এরকম হামলা চালিয়ে নিরপরাধ মানুষকে জিম্মি করার ঘটনা বাংলাদেশে এটিই প্রথম। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশানে হামলাকারী 5 বন্দুকধারীর ছবি প্রকাশ করেছে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। জঙ্গি ট্রেনিং এর সময় অস্ত্র হাতে নেয়া অবস্থায় বন্দুকধারীদের ছবি প্রকাশ করে সংস্থাটি। পাশাপাশি এই 5 জনের নাম আকাশ, বিকাশ, ডন, বাঁধন ও রিপন বলেও জানানো হয়। তবে তাদের ছবি প্রকাশ হওয়ার পর থেকে গণমাধ্যমে একে একে এই হামলাকারীদের বিস্তারিত পরিচয় প্রকাশ হতে শুরু করে। এর মধ্যে একজনের নাম নিব্রাজ ইসলাম। সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। এছাড়া আরেকজনের নাম মীর সামিহ মুবাশশির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলা হয়েছে গেল 1 মার্চ থেকেই সে নিখোঁজ ছিল। আরেকজনের নাম জানা গেছে রোহান ইমতিয়াজ। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
রাজধানীর গুলশানের রেস্টুরেন্টে জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে টেলিভিশন ও রেডিও ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে। এছাড়া সন্ত্রাস নির্মূল ও জঙ্গিবাদ মোকাবেলায় সব ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। আমি নিহতদের স্মরণে 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। বাংলাদেশ যখন একটি আত্মমর্যাদাশীল এবং আত্মনির্ভরশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তখন দেশি বিদেশি একটি চক্র বাংলাদেশের এই অগ্রযাত্রাকে বানচালের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। গণতান্ত্রিক পথে মানুষের মন জয় করতে ব্যর্থ হয়ে এরা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা যে কোনো মূল্যে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। মুষ্টিমেয় বিপদগামী সন্ত্রাসীদের প্রতিহত করতে আমি সবাইকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানাচ্ছি। আমি জেলা উপজেলা পর্যায়ে সন্ত্রাস বিরোধী কমিটি, পুলিশ ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সন্ত্রাস মোকাবেলায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাই। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের নামে মানুষ হত্যা বন্ধ করুন। আমাদের পবিত্র ধর্মকে আপনারা কলুষিত করবেন না। অভিভাবকদের প্রতি আমার আহ্বান, আপনার সন্তানকে সুশিক্ষা দিন। তারা যাতে বিপদে না যায় সেদিকে নজর রাখুন। সন্ত্রাসীদের সমূলে নির্মূল করে আমরা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করবই ইনশাআল্লাহ। কোনো ষড়যন্ত্রই আমাদের অগ্রযাত্রাকে প্রতিহত করতে পারবে না। গুলশানে জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। গতকাল বিকেলে উভয় দেশের প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপ হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব সংকটে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে এই ঘটনার নিন্দা জানান। তিনি জঙ্গি অভিযানে নেয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যথাযথ বলেও মন্তব্য করেন। এদিকে আজ দুপুরে গুলশানের নিজ কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে বিকেল 4টায় সংবাদ সম্মেলন করবেন বেগম খালেদা জিয়া। ঈদে ঘরমুখো মানুষের খবর। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আজও ঢাকা ছাড়ছেন অনেকে। সদরঘাট থেকে লঞ্চে চাঁদপুর যাত্রাপথের সঙ্গী হয়েছেন আমাদের সহকর্মী তারিকুল হাসান আশিক। এছাড়া কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার শাফিন জাহিদ এবং সায়দাবাদ বাস টার্মিনালে আছেন সাদিকুর রহমান। ঘরমুখো মানুষের খবর জানতে প্রথমে চলে যাচ্ছি আশিকের কাছে। আশিক, ফয়সাল, আপনি জানেন যে ঈদে গড়মুখো মানুষের যে ঈদ আনন্দ যাত্রার সাথে আছে সময় সংবাদ, সেই সাথে আছে আমরা আছি বিভিন্ন জায়গায়। আজকে আমরা সদরঘাট থেকে চাঁদপুরগামী একটি লঞ্চে ঘরমুখো মানুষের যে উচ্ছ্বাস এবং আনন্দ ভ্রমণ, বাড়ি ফেরার যে আনন্দ যাত্রা, সেই যাত্রার কথা আমরা সকাল থেকে আমাদের দর্শকদের জানাচ্ছিলাম। আমরা দেখেছি যে দর্শকরা আসলে ঈদকে কেন্দ্র করে তাদের যে বাড়ি ফেরার যে তীব্র ইচ্ছা এবং যে ভালো লাগাটা, প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, সেই ইচ্ছা থেকেই সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করেছেন আমাদের যে যারা আসছেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। তারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করেছিলেন এবং আমরা দেখেছি যে লঞ্চ গন্তব্যে পৌঁছাবার আগেই তারা তাদের যেখানে ছিলেন সেসব জায়গা তারা ছেড়ে দিয়ে তারা উঠে গেটের কাছে যাচ্ছেন, কখন প্রিয়জনের কাছে পৌঁছাবেন এবং কখন তাদেরকে আলিঙ্গন করতে পারবেন। তো আমরা সকাল থেকেই দর্শকদেরকে দেখাচ্ছিলাম, মানে এত আনন্দ, এটা সত্যিকার অর্থেই দর্শকদের বলে বোঝানো খুবই কঠিন একটা বিষয়। তারপরেও আমরা দেখছি যে মানুষের যে উৎসাহ, মানুষ দাঁড়িয়ে আছেন কখন তারা লঞ্চ থেকে নামবেন, তারা তাদের প্রিয়জনের সাথে দেখা করবেন, প্রিয়জন সামনে ঈদকে কেন্দ্র করে তারা তাদের যে আনন্দ উচ্ছ্বাস একে অপরকে বিনিময় করবেন, ভাগাভাগি করবেন প্রিয়জনদের মধ্যে ভালো লাগাগুলি। এই যে বিষয়গুলি, সেটি সত্যিকার অর্থেই মানে খুবই চমৎকার একটি দৃশ্য। তো আমরা দেখেছি যে তারা কত দ্রুত নামার যে চেষ্টা, তারা সেই চেষ্টাটি করে যাচ্ছেন এবং এরই মধ্যে
মোটামুটি আমরা এরই মধ্যে দেখেছি যে দর্শক যারা ঈদ যাত্রায় যারা যাত্রা শুরু করেছিলেন তাদের মধ্যেও এক ধরনের ছোটখাটো কিছু ভোগান্তি ছিল, কিন্তু সেই সব ভোগান্তিকে তারা মোটেই আমলে নেননি। তারা সেসব ভোগান্তিকে শেষ করে প্রিয়জনের কাছে পৌঁছতে পেরেছেন, এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয়। এবং আমরা হয়তো আরো পরবর্তীতে দর্শকদের জানাতে পারবো। এবং ঈদের যে 9 দিনের লম্বা ছুটি, এই ছুটিতে হয়তো একটু ধীরগতিতে ফিরছেন মানুষ। বৃহস্পতিবার থেকে সে যাত্রা শুরু হয়েছে। আজকে রবিবার এসেও ঘরমুখী মানুষের যে প্রচন্ড ভিড় আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় আছেন, তো তারাও হয়তো জানাবেন ঈদ যাত্রার এইসব খবরাখবর। আমরা মানুষের যে উচ্ছ্বাস সকাল থেকে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী শাফিন জাহিদ আছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আশিক, আপনার কথার সাথে তাল মিলিয়ে আমি একটা কথা বলতে চাই যে মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, আর এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু গত বৃহস্পতিবার থেকে রাজধানীবাসী ঢাকা ছাড়ছেন। আর একটা বিষয় যে স্বাভাবিকভাবেই কিন্তু রাজধানীর একটি বড় অংশের একটি মানুষ যারা কিনা রেলপথে যাতায়াত করেন, তো আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। সকাল থেকে আমি এখানে দেখেছি যে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কিন্তু বেশ কয়েকটি ট্রেন অলরেডি এখান থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করেছে। একটা বিষয় যদি আমি বলে রাখতে চাই আপনার মাধ্যমে, সেটা হচ্ছে যে আপনি যেমন বলছিলেন যে লঞ্চগুলোতে উপচে পড়া ভিড় থাকলেও কিন্তু তুলনামূলক রেলপথে কিন্তু আজকে সকাল থেকে সেভাবে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি না। এর কারণ হিসেবে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে গত 9 দিনের একটি টানা যে ছুটিটি পেয়েছে রাজধানীবাসী, যার ফলে কিন্তু থেকে থেকে অনেকেই যাচ্ছেন। তো একটা বিষয় বলে রাখি যে আজকে কিন্তু সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়েছে। এর মধ্যে ধূমকেতু রাজশাহীর উদ্দেশ্যে সকাল 6টায়, পারাবাদ সিলেটের উদ্দেশ্যে সকাল 6টায়, সুন্দরবন 6:30টায় খুলনার উদ্দেশ্যে, সোনার বাংলা এবং মহানগর প্রভাতী এক্সপ্রেস দুইটি ট্রেন, একটি 7টায় এবং অপরটি 8টার দিকে চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও কিন্তু মোহনগঞ্জ, চট্টগ্রাম, রংপুর, সিলেট, রাজশাহী, সেই সাথে জামালপুরের পাশাপাশি কিন্তু বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু ট্রেন ছেড়ে গিয়েছে, আমি একটা বিষয় দেখেছি। আরেকটা কথা বলে রাখি যে বরাবরের মতো প্রতিবার যে বিষয়টি আমরা লক্ষ্য করে থাকি যে উপচে পড়া ভিড়, সেই ভিড়টি কিন্তু আমরা আজকে দেখছি না, হয়তো সেটা আগামী 2-1 দিনের মধ্যে আরো বেশি বাড়বে বলে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি। আরেকটা বিষয় বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে ঘরমুখ মানুষের কিন্তু একটি অভিযোগ থাকে সবসময়, সেই অভিযোগটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা আজকে সকাল থেকে পাইনি। এবং বিশেষ করে যে সকল ঘরমুখ মানুষ যারা যাবেন, ঢাকা ছাড়ছেন প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার জন্য, তারা কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ করেননি এবং এটি আমরা শুনতে পেরেছি। তো ফয়সাল, একটা বিষয় বলে রাখি যে ঢাকার রেলওয়ের রাস্তা ছাড়াও কিন্তু বাস দিয়ে কিন্তু অনেকেই যাত্রা বিরত করে থাকেন। এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদ এলাকায় আছেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান, আমরা চলে যাচ্ছি তার কাছে। শাফিন, আপনাকে ধন্যবাদ। শাফিন, ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি, সেই হিসাবে কিন্তু ঈদের আনন্দ উপভোগ করতে কিন্তু রাজধানীবাসী স্বজনদের কাছে যেতে, বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু তারা ঢাকার বিভিন্ন বাস টার্মিনালে কিন্তু এসেছে। আমি যেটি দেখেছি সাহারির পর থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন টার্মিনাল, গাবতলী, মহাখালী এবং সায়দাবাদ টার্মিনালে কিন্তু ভিড় করেছে যাত্রীরা। এবং এখানে যে চিত্রটা আমি বলি যে যাত্রীরা গত বছর যে যাত্রীদের চাপ দেখেছি, এই বছর কিন্তু তেমনটি দেখতে পাইনি। কাউন্টারগুলি কিন্তু ফাঁকায় দেখা যাচ্ছে। তো তারপরেও কিন্তু এখান থেকে প্রতিদিনই বাস কিন্তু ছেড়ে যাচ্ছে, বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে দূরপাল্লার বাসগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। সেই হিসাবে আমি একজন এখানে যে টিকিট বিক্রেতা, তার সাথে কথা বলবো। আচ্ছা, আসলে এখন যে যাত্রীদের চাপটা কম, এখন সামনে কি আরো চাপটা কি আরো কয়েকদিন বাকি আছে, সেই হিসেবে কি চাপটা বাড়বে? না, চাপ আর বাড়বে না। আপনার দীর্ঘ লম্বা ছুটির কারণে আর কি যাত্রীর চাপটা কম, যাত্রী ধীরে ধীরে মানে সব চলে যাইতেছে, আর চাপ পড়বে না তেমন। এবার টিকিটের মূল্যটা আসলে কি কেমন? না, টিকিটের মূল্য কম আছে, মালিক সমিতির যে চার্টে আমরা ওই চার্ট মোতাবেক ভাড়া দিচ্ছি, ভাড়া বেশি নিচ্ছি না। তো আসলে যেটা শুনছিলেন যে টিকিটের মূল্যটাও কিন্তু আসলে ন্যায্য মূল্যেই তারা টিকিট বিক্রি করছে এবং যাত্রীদের চাপ কম থাকার পরেও কিন্তু তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে যাত্রীরা কিন্তু এবার খুবই সন্তুষ্ট এই জন্য যে এবার কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন, কেননা গতবার কিন্তু টিকিটের জন্য তাদের দীর্ঘক্ষণ কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, কিন্তু টিকিট কিন্তু তারা না পেয়ে কিন্তু হতাশায় ভুগত এবং তারপরেও কিন্তু তারা খুব
ঝইঝক্কি করে কিন্তু ঝামেলার মধ্যে দিয়ে কিন্তু তারা বাড়ি ফিরতো, কিন্তু এবার কিন্তু সেটি লক্ষ্য করিনি। এবার প্রত্যেকের মাঝে দেখেছি যে পরিবার পরিজন নিয়ে, স্বজনদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, ছেলেমেয়েদেরকে নিয়ে কিন্তু বাবা মারা ঈদ আনন্দ উপভোগ করতে কিন্তু বিভিন্ন গন্তব্যে তারা ছুটে চলেছেন, এবং তাদের মধ্যে কিন্তু একটা আনন্দ ঘন পরিবেশ এবং উৎসব মুখর একটা পরিবেশ কিন্তু আমি দেখতে পেরেছি। এবং যাত্রীরা যেটা বলছেন যে এবার ঈদের ঠিক আগ মুহূর্তেও কিন্তু অনেকে যাওয়ার জন্য প্ল্যান করেছে যে ঈদের একদিন আগে যাবে, কিন্তু টিকিট তারা পেয়েছে, অগ্রিম টিকিটও পেয়েছে। এই ছিল আসলে রাজধানীর যে সায়দাবাদ বাস টার্মিনাল, এই বাস টার্মিনালের বাসের চলাচলের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, ঈদে ঘরমুখো মানুষের আনন্দযাত্রার খবর জানাতে চাঁদপুরগামী লঞ্চ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক। রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাফিন জাহেদ এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান। এদিকে চট্টগ্রাম রেল স্টেশন থেকেও দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন ঘরমুখো মানুষ। সেখানে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে আছে তার কাছে। পার্থ। ধন্যবাদ ফয়সাল। ঈদের কিন্তু আর বেশি বাকি নেই, দেখতে দেখতে অনেকটা কাছেই চলে এসেছে ঈদ। আর সেক্ষেত্রে প্রিয়জনের সাথে, আপনজনদের সাথে ঈদ করার জন্য চট্টগ্রাম ছাড়তে শুরু করেছে আসলে এখানকার সাধারণ মানুষজন। আমরা দেখেছি প্রথম 2 দিনও কিন্তু প্রচুর লোক চট্টগ্রাম ছেড়েছে। আজকে সকাল থেকেও কিন্তু অনেকেই প্রিয়জনের সাথে, আপনজনের সাথে ঈদ পালন করার জন্য চট্টগ্রাম যাচ্ছে। তো এখনো পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশনে কিন্তু 6টি ট্রেন ছেড়ে গেছে। কিছুক্ষণ আগে যেটি সর্বশেষ ট্রেন, সেটি হচ্ছে কর্ণফুলী ট্রেনটি ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে। এরপর আজকে থেকে মূলত 2টি স্পেশাল ট্রেন আছে যেগুলো 11:30 থেকে ছাড়বে। সেগুলো হচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে এই ট্রেনগুলো যাবে। একটি ছাড়বে 11:30টায়, আরেকটি ছাড়বে 3:30টায়। এছাড়া বেলা 2টায় রয়েছে মহানগর গোধূলি ট্রেনটি। এছাড়া সোনার বাংলা যে ট্রেনটি রয়েছে সেটিও বিকেল 5টায় ছেড়ে যাবে। তো কিছুক্ষণ আগে 10টায় কিন্তু এই কর্ণফুলী ট্রেনটি ছেড়ে গেছে। এর আগে আমরা সকাল থেকে দেখেছি সুবর্ণ এক্সপ্রেস সকাল 7টায়। এছাড়া বিজয় ময়মনসিংহের উদ্দেশ্যে কিন্তু 7:20-এ ছেড়ে গেছে। এছাড়া সিলেটের উদ্দেশ্যে অন্যান্য ট্রেনগুলো ছেড়ে গেছে। তো সকালে আমরা সুবর্ণ এবং বিজয়ে দেখেছিলাম প্রচুর মানুষের ভিড়, কিন্তু অন্যান্য যে ট্রেনগুলো ছিল সেগুলোতে কিন্তু তেমন একটা ভিড় আমরা দেখিনি। সেক্ষেত্রে স্টেশন ম্যানেজারের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে আসলে অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু এই রেল স্টেশনে যে যাত্রীদের ভিড় সেটি কিন্তু কম হচ্ছে। এর একটি কারণ হিসেবে তিনি বলছেন এবার যেহেতু সরকারি ছুটি অনেক বেশি বা বন্ধ অনেক বেশি পাওয়া গেছে, সেক্ষেত্রে যারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তারা বাইরে যাচ্ছে। অন্যান্য সময় ঈদের সময় দেখা যেত 1 দিন বা 2 দিন ছুটি থাকতো, সেক্ষেত্রে এবার কিন্তু সেটি হচ্ছে না, ছুটি অনেক বেশি। তাই যাত্রীরা তাদের নিজেদের সুবিধা মতোই কিন্তু তারা তাদের বাড়িতে যাচ্ছে, সেক্ষেত্রে ভিড়টি অনেকটা চোখে পড়ছে না। এছাড়া স্টেশন ম্যানেজার আমাদেরকে জানিয়েছে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তারা যাতে নির্বিঘ্নে বাড়িতে যেতে পারে, সেক্ষেত্রে তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এক্ষেত্রে যাত্রীরা যাতে অনেকে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছে তাদের আপনজনের সাথে ঈদ পালন করতে পারে, সেক্ষেত্রে সবটুকু ব্যবস্থা চট্টগ্রাম রেলের কর্তৃপক্ষ গ্রহণ করেছে। এছাড়া আমি একটু যদি জানিয়ে রাখি, এর আগে আমরা দেখেছি চট্টগ্রাম স্টেশন থেকে 19টি ট্রেন ছেড়ে যেত প্রতিদিন। আজকে কিন্তু 21টি ট্রেন এখান থেকে ছেড়ে যাচ্ছে। এর মধ্যে 2টি স্পেশাল ট্রেনও রয়েছে যেগুলো বিশেষ করে চাঁদপুরে লোক সমাগম বেশি হয়, সেক্ষেত্রে চাঁদপুরের জন্য 2টি বিশেষ ট্রেন আজকে থেকে চালু হয়েছে, যেগুলো 3, 4, 5 এই 3 দিন কিন্তু এই চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যাবে। এছাড়া অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো কিন্তু যথাসময়ে ছেড়ে যাবে এবং সেগুলোর সাথে অতিরিক্ত বগিও সংযোজন করা হবে বলে আমাদেরকে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে সর্বশেষ খবর। ফয়সাল। দর্শক, ঈদ আনন্দ যাত্রার খবর জানাতে চট্টগ্রাম রেল স্টেশন থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সময় সংবাদে আরো থাকছে, বর্ষার শুরুতে চাঁদপুরের পদ্মা মেঘনায় দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। ঈদের আগে চরম বিপাকে অর্থ লাখ জেলে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সতর্কতার মধ্যেই ঝিনাইদহে ঘটছে একের পর এক গুপ্ত হত্যা। ধর্মীয় প্রচারে ব্যস্ত থাকা নিরীহ মানুষের উপর হামলায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। পুলিশের আশ্বাসের পরও পূজা অর্চনা ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নিতে উপাসনালয়গুলোতে যেতে ভয় পাচ্ছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও সতর্ক থাকার পরামর্শ মানবাধিকার কর্মীদের। আবুল বাশারের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। গত 7 জন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মন্দিরে যাবার পথে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর মন্দির ও পুরোহিতদের নিরাপত্তার দাবি উঠলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ।
কিন্তু এর মধ্যেই শুক্রবার ভোরে সদর উপজেলার রাধামদন মন্দিরের সেবায়েত শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তবে হত্যার কারণ সম্পর্কে পুলিশ কোনো তথ্য দিতে না পারলেও হিন্দু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক হামলায় ভীতি ও আতঙ্ক বিরাজ করছে এখানকার মানুষের মধ্যে। আমাদের বাপ ঠাকুরদার কালেতে দেখে আসতে এখানে পুজো হচ্ছে, আর সেই জায়গায় সেই লোকটা মেরে ফেলাইছে। একই পৃথিবীতে বাস করি, একই ছাদের তলে সবাই আছে, কেন আমাদের ঘরে এত অত্যাচার কেন? এরকম ঘটনা ঘটেছে এর আগে, তারপরে এই মন্দিরে প্রশাসনের কোনো নজর নেই। নিরাপত্তা না থাকলে পরে কি করে সম্ভব সেবা কার্য করা? আমরা নিরাপত্তা চাই, শান্তিতে বসত করবার চাই। হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিলেন প্রশাসনের কর্মকর্তারা। তবে নাগরিক সমাজের মত, গুপ্ত হত্যা বন্ধে পুলিশের বাড়তি সতর্কতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া জরুরি। পুলিশ, র্যাব, বিজিবি এবং সর্বাত্মকভাবে জনগণ কিন্তু আজকে প্রতিবাদী হচ্ছে, প্রতিরোধ গড়ে তুলছে। দোষী যেই হোক, তারা যতই নিজেদেরকে বড় ভাবুক না কেন, আমরা তাদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করব। সরকার, প্রশাসন, পুলিশ, রাষ্ট্র সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। আইন ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সিদের আরো সক্রিয় হতে হবে এবং পাবলিক অ্যাওয়ারনেসটা আমি অনেক বড় মনে করি। সরকারেরও যেমন পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করার দরকার, জনগণের সচেতন হয়ে এগিয়ে আসার দরকার। তাছাড়া কিন্তু কঠিন ব্যাপার। জেলা পুলিশের তথ্য মতে গত 6 মাসে ঝিনাইদহে পুরোহিত ও সেবায়েত সহ 4 জন গুপ্ত হত্যার শিকার হয়েছেন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, ঝিনাইদহ। বছরের পুরোটা সময় নানা কাজে ব্যস্ততায় কাটালেও অন্তত ঈদের ছুটিতে প্রিয়জনের সঙ্গে আনন্দে কাটাতে চায় সবাই। তাই ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন পর্যটন শহর কক্সবাজারে। ঈদের টানা ছুটিতে পর্যটক আগমনকে কেন্দ্র করে নতুন করে সেজেছে কক্সবাজার। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে টুরিস্ট পুলিশও নিয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এবারের ঈদের টানা 9 দিনের সরকারি ছুটিতে এখানে পর্যটকের ঢল নামবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ইতোমধ্যে হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টের প্রায় 70% রুম বুকড হয়ে গেছে। নতুন করে সাজানো হয়েছে হোটেল, মোটেলগুলো। পাশাপাশি হোটেল কর্তৃপক্ষ পর্যটকদের নানা সুযোগ সুবিধা দেয়া সহ যাবতীয় প্রস্তুতি শেষ করেছে। লাইভ মিউজিকের সাথে স্পেশাল বারবিকিউ ডিনার থাকছে এবং আদার্স কালচারাল প্রোগ্রামরা যেন গেস্টরা এনজয় করতে পারে, এই ধরনের কালচারাল প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করেছি গেস্টের জন্য। এখন পর্যন্ত 70% পর্যন্ত রিজার্ভেশন হয়ে গেছে, তো আর যে কয়দিন আছে আশা করব যে পুরোপুরি হয়ে যাবে। সব দিক দিয়েই সুন্দর পরিবেশ এবং আবহাওয়া ধীরে ধীরে আরো সুন্দর হয়ে যাবে এবং ঈদের পর অনেক, যদিও ছুটি কম কয়েকদিন, তবু আমরা ভালো ব্যবসার আশা করতেছি। কক্সবাজারে পর্যটকদের ভ্রমণ আনন্দ ঘন ও স্মরণীয় করে রাখার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন হোটেল মালিক সমিতির এ নেতা। আলোকসজ্জা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রণোদনামূলক প্যাকেজ আমরা নিয়েছি, যাতে ঈদে যে পর্যটকরা কক্সবাজার আসবেন তাদের অবস্থানটা আনন্দঘন এবং স্মরণীয় হয়ে থাকে। টুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন পর্যটকদের নিরাপত্তায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। টহল টিম এবং সিভিল টিম কাজ করবে। এছাড়াও আমরা জেলা পুলিশের সাথে আমরা সমন্বয় করছি যাতে ট্রাফিক ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করা যায়। আশা করছি টুরিস্টরা খুব নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে কক্সবাজার থেকে ভ্রমণ করে যেতে পারবেন। পর্যটন শহরে ছোট বড় 2 শতাধিক হোটেল, মোটেল ও 2 শতাধিক গেস্ট হাউস ও রিসোর্ট রয়েছে। এখানে প্রতিদিন 1.5 লক্ষাধিক মানুষের থাকার ব্যবস্থা রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। ঈদ উদযাপন বলতে স্বল্প আয়ের মানুষরা বোঝেন স্বাদ আর স্বার্থের মধ্যে ঠিকঠাক সমন্বয়। প্রত্যাশা সবটুকু হয়তো পূরণ হয় না, তবুও সারা বছরের আয়ের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় তাদের ঈদ শপিংয়ের বাজেট। এদিকটি বিবেচনায় রেখে মধ্যবিত্ত ক্রেতাদের ক্ষেত্রে ফুটপাত কিংবা দোকানপাটগুলোতে বেচা কেনার ধরনেও আসে পরিবর্তন। পোশাক পরিচ্ছদ বিক্রিতে বেশিরভাগ ব্যবসায়ী নির্ভর করেন সফল দর কষাকষির উপর। জোবার ফয়সালের রিপোর্ট। 50 নিজামুদ্দিন, পেশায় সাইকেল মেকানিক। 22 বছরের বিবাহিত জীবনে 4 ছেলের বাবা তিনি। ঈদ এলেই বছর জুড়ে একটু একটু করে তার জমানো সামান্য কিছু টাকা দিয়ে মেটানোর চেষ্টা করেন স্ত্রী সন্তানের আবদার। বললেন সবটা হয়তো পারেন না, কিন্তু সাধ্যের মধ্যেই খুঁজে নেন ঈদ আনন্দ। আমার যে আয় আছে ওই আয় থেকে আমি ঈদ শপিংয়ে তেমন আমোদ সমুদ করতে পারি না। ওই বই যখন আবদার করে তখন ওই যে সারা বছর যে কাজ করি ওইখান থেকে কিছু না কিছু নিয়ে, হ্যাঁ, বইয়ের আবদারটুকু যতটুকু পারি ততটুকু পূরণ করি, সেও আমাকে মানিয়ে নেয়।
নিম্ন আয়ের মানুষদের ঈদ উদযাপনের গল্পটা অনেক ক্ষেত্রেই এমনই। নামি দামি শপিং মল আর বিপণী বিতানে কেনাকাটার স্বাদ কিংবা সাধ্য হয়তো তাদের নেই, কিন্তু পোশাক পরিচ্ছদ কেনার সময় তা যেন একটু জাঁকজমক আর বৈচিত্র্যপূর্ণ হয়, সেদিকেও নজর থাকে সবার। ছোটবেলার ঈদেই মজা হইতো, এখন বাচ্চাদের ঈদেই আমাদের ঈদ। বিক্রেতারাও বাড়াচ্ছে আর সরকারও বাড়াচ্ছে, মাঝখানে আমরা পড়ে গেছি। তবে ব্যবসায়ীরা বলছেন, নিম্ন শ্রেণীর ক্রেতাদের কাছে ঈদ বাজারে বেচাকেনার ক্ষেত্রে তাদেরকে সম্পূর্ণভাবেই নির্ভর করতে হয় সফল দর কষাকষির উপর। অনেক ক্ষেত্রেই জিনিসপত্রের দামও চাইতে হয় 3 গুণ বেশি। দেখা যায় একটা জিনিস আপনার কেনা হলো 700 টাকা, ওটা মিনিমাম আমাদের দাম চেতে হয় 2100 টাকা। তো 2100 টাকা দাম চলে কাস্টমার দেখা যায় প্রথমত 600 বলে, তারপর দেখা যায় সামান্য কিছু কথা বলে দেখা যায় 100 বাড়ে, 700-800 আমরা বিক্রি করতে পারি। প্রায় সেম জিনিস ভিতরে যাবে, আমরা একটু হয়তো দামে অনেক কমতে পারি, আমাদের খরচ কম, এই হিসেবে আমরা অনেক স্বল্প মূল্যে বেচতে পারি। সামর্থ্য যাই হোক, ঈদ আনন্দে জমকালো পোশাক আর আধুনিকতার স্বাদ থেকে কেই বা বঞ্চিত হতে চায়। স্যাটেলাইটের এ যুগে তাই ক্রেতাদের চাহিদা পূরণে রাস্তার পাশের ভ্রাম্যমাণ দোকানপাটেও দেখা মিলছে কিরণমালা, পাখি, বজরঙ্গী ভাইজান আর বাজিরাও মাস্তানির। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, টাই ব্রেকে ইতালিকে হারিয়ে টানা 3 বার ইউরোর সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। প্রতিযোগিতামূলক ম্যাচে ইতালির বিপক্ষে প্রথম জয়। উৎসবমুখর পরিবেশে ও নির্বিঘ্নে ঈদ উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো, বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করে যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি ছিনতাই নিয়ন্ত্রণ, চেকপোস্ট স্থাপন সবকিছুরই উদ্যোগ নেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতিতে নগরবাসীও সন্তুষ্ট। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। ঈদ ঘনিয়ে আসায় ক্রেতা বিক্রেতা সবাই ব্যস্ত। সিলেটের বিভিন্ন বিপণী বিতান ও শপিং মলগুলোতে উপচে পড়া ভিড় লেগেই আছে। বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আর এমন পরিবেশ ঈদ পর্যন্ত নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। নগরীর প্রবেশ মুখগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। এসএমপির নির্দেশে প্রতিটি মার্কেটের বাইরে ও ভিতরে মার্কেট কর্তৃপক্ষ সিসি ক্যামেরা বসিয়েছে। মার্কেটে বসানো হয়েছে পুলিশ পাহারা। আমরা যেখানে নিরাপত্তার ঘাটতি মনে করতেছি, আমরা ব্যক্তিগতভাবে আমাদের সিলেটের মাননীয় পুলিশ কমিশনার ওসি কোতোয়ালি ওনারা আমাদেরকে অনেকভাবে বলছেন যে কোনো সমস্যা হলে যেন আমরা ওনাদের সাথে যোগাযোগ করব। নিরাপত্তাটা অনেক ভালো, আমি তো অনেক দিন থেকে শপিং করতেছি, এই কোনো প্রবলেম হচ্ছে না। এদিকে কোতোয়ালি থানার নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে নগরীর বিভিন্ন পয়েন্টে 22টি সিসি ক্যামেরা বসিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে যানজট ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। মানুষ কেনাকাটা করতেছে এবং বিভিন্ন জায়গায় প্রচন্ড যানজট দেখতেছেন। তো যানজটে কোথায় বেশি কোথায় কম আমি এখানে বসে এখানে কন্ট্রোল রুম থেকে দেখা যাচ্ছে। তাহলে ট্রাফিক পুলিশ এবং আমাদের যে ক্রাইম ডিভিশনে যারা পুলিশ আছে তারা নিয়ন্ত্রণ করতে সহজ হচ্ছে। আর নগরীতে 1,500-এরও বেশি পুলিশ মোতায়েনের পাশাপাশি নেওয়া হয়েছে নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা। শপিং সেন্টার এবং আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রিক আমাদের 7টা 14টা টিম আমরা কাজ করতেছে। মহিলা গোয়েন্দা টিম সিভিলে আমরা রেখেছি। নারী পুলিশ এবার একটা বিশেষ ভূমিকা রাখতেছে এখানে। আর পুরুষ গোয়েন্দা টিম, আমাদের 2টা পুরুষ গোয়েন্দা টিম কাজ করতেছে। নগরবাসী কিংবা ব্যবসায়ী যে কেউ ব্যাংক বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা তুলে গন্তব্যে যাতে নিরাপদে পৌঁছাতে পারেন সেজন্য পুলিশের 5টি দল সার্বক্ষণিক কোতোয়ালি থানার নিয়ন্ত্রণ কক্ষে রাখা হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ঈদকে সামনে রেখে রাজশাহীতে বেশ কিছু অবৈধ সেমাই তৈরির কারখানা গড়ে উঠেছে। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এই সেমাই মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। তবে মনিটরিং করে অবৈধ কারখানাগুলো বন্ধে তৎপরতার কথা জানালেন বিএসটিআইয়ের দায়িত্বশীল কর্মকর্তারা। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। ঈদুল ফিতরে লাচ্চা ও খিল সেমাইয়ের ব্যাপক চাহিদা বাজারে। এ সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী রাজশাহীর বিসিক শিল্পনগরী, উপশহর, কোটসহ বেশ কিছু এলাকায় অস্থায়ীভাবে সেমাই তৈরির কারখানা গড়ে তুলেছে, যেখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চলছে লাচ্চা ও খিল সেমাই তৈরির কাজ। এরপর আকর্ষণীয় মোড়ক লাগিয়ে বিক্রি করা হচ্ছে বাজারে। নগরীর বাইরেও একই চিত্র। এসব কারখানায় উপার্জনের আশায় ক্লান্তিহীনভাবে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছেন শ্রমিকেরা। 4 বস্তা কাজ হলে 300 টাকা পার পাইছি। এই কাজটা কিন্তু খুব কষ্ট করতে আমাদের ঘামটা চুয়ায়। তবে মালিকদের কেউ কেউ
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির বিষয়টি অস্বীকার করলেও কিছু কারখানায় ঢুকতেই দেয়া হয়নি। না ভিতরে যেতে পারবেন না, বস না থাকলেও অনুমতি নাই। আসলে হ্যান্ড গ্লোভস দিয়ে তো সবকিছু হয় না। এখন বাসার লোককে যদি বলা হয়, বাসার গৃহিণী যে আছে, যে হ্যান্ড গ্লোভস দিয়ে আপনি রুটি বানান, তাহলে সেটা সম্ভব না। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি সেমাই খেলে ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হবার সম্ভাবনা বেড়ে যায় বলে জানালেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। অস্বাস্থ্যকর পরিবেশে যে সেমাইগুলো তৈরি হচ্ছে, সেই সেমাইগুলো যদি খাওয়া হয় তাহলে মানুষের পেটের পীড়া দেখা দেয়, ডায়রিয়া, ডিসেন্ট্রি, এই অসুখগুলো খাদ্যবাহিত। সুতরাং সেমাই যখন খাবে তখন এটা পেটের মধ্যে ঢুকে এই অসুখগুলো তৈরি করতে পারে। তবে বিএসটিআর কর্মকর্তার দাবি, সার্বক্ষণিক মনিটরিং করে অবৈধ কারখানাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ইনশাল্লাহ আগের থেকে কন্ট্রোল করেছি অনেকটা। আমি নিজেই অফিসার পাঠিয়ে দিয়েছিলাম, আমিও গেছিলাম গতবার মোবাইল কোর্ট, এবং এবারেও এখনো মোবাইল কোর্ট আমাদের প্রতি গত শনিবারে হয়েছে। রাজশাহীতে অনুমোদিত সেমাই তৈরির কারখানা 10টি থাকলেও অবৈধভাবে গড়ে উঠেছে আরও অন্তত 30টি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বর্ষার শুরুতে চাঁদপুরের পদ্মা মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। সামনে ঈদ হওয়ায় ইলিশ নির্ভর সেখানকার অর্ধলাখ জেলে চরম বিপাকে পড়েছেন। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, এই পরিস্থিতিতে তাদের সরকারি সহায়তা দেওয়া হবে। মৎস্য বিজ্ঞানীরা বলছেন, পুরোপুরি বর্ষা শুরু হলে সাগর থেকে নদীতে আসতে শুরু করবে ইলিশ। ফারুক আহমেদের তথ্য ও কৃষ্ণকান্ত দে তোলা ছবিতে নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের উত্তরের ষাটনল থেকে দক্ষিণের চর ভৈরবী পর্যন্ত দীর্ঘ 60 কিলোমিটার পদ্মা মেঘনার কোথাও জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। তারপরও উত্তাল নদীতে জাল ফেলে চলছে ইলিশ ধরার ব্যর্থ চেষ্টা। অন্য বছর এই সময় সামান্য কিছু হলেও মাছ পাওয়া যেত, কিন্তু এবার মাছ না পাওয়ায় হতাশ জেলেরা নদী তীরে জাল বুনে অলস সময় কাটাচ্ছেন। এতে অনিশ্চিত হয়ে পড়েছে জেলেদের ঈদ আনন্দ। সামনে ঈদ, আমরা চলবো কেমন, খামো কেমন, ভাই একরম কেমন, হে চিন্তা করি আমরা করতে আছি। নদীতে মাছ নাই, ধরেন আমরা 13-14 জন মানুষ আছি, স্টাফ এদের খাওয়ানোর মানুষ আছে, বাড়িতে আছে। জাল মাল ছিঁড়ে এই রোদের মধ্যে কাজ কাম করে, বাগবাগি থাকে না, মহাজনের নৌকাদন বন্ধ হয়ে গেছে। জেলেদের দুর্ভোগ বিবেচনা করে তাদের সহায়তা করা হবে বলে জানালেন মৎস্য কর্মকর্তা। সরকার 41,042 জনের জন্য প্রতিজনকে 40 কেজি হারে বিশেষ চাল সহায়তা ভিজিএফ কর্মসূচির আওতায় দেওয়ার ব্যবস্থা করেছেন। 1000 মৎস্যজীবীকে প্রতিজনকে 10,000 টাকা করে বিকল্প কর্মসংস্থানের উপকরণের দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আশা করা যায় যে তারা এই দুইটা জিনিস মিলিয়ে তাদের ঈদ উৎসব ভালোভাবে পালন করতে পারবে। অবশ্য দক্ষিণের সাগরে ইলিশ পাওয়া গেলেও পদ্মা মেঘনায় ধরা পড়বে আরো পরে, এমনটাই আশা করছেন এই ইলিশ বিশেষজ্ঞ। পরিভ্রমণশীল ইলিশ মাছের চলাচল অনেকখানি নির্ভর করে বৃষ্টিপাত এবং পানি প্রবাহের উপরে। এখানে বৃষ্টিপাত এবং পানি প্রবাহ বাড়লে এই অঞ্চলে ইলিশের প্রাপ্যতা আসবে। জেলায় সরকারি হিসেবে জেলের সংখ্যা 42,000 আর তাদের পরিবারের সংখ্যা 1.5 লাখ। সময় সংবাদ, চাঁদপুর। অপার সৌন্দর্য থাকা সত্ত্বেও প্রচারণা আর সুযোগ সুবিধার অভাবে জনপ্রিয়তা পাচ্ছে না দেশের নৌ পর্যটন। সম্প্রতি দেশের অভ্যন্তরীণ নৌরুটে যুক্ত হয়েছে বেশ কিছু আধুনিক নৌযান। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের সহযোগিতা পেলে শুধু দেশে নয়, দেশের বাইরেও পর্যটক আকর্ষণে সক্ষম এই খাতটি। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। নদীমাতৃক দেশ বাংলাদেশ, ছোট বড় মিলিয়ে এখানে নদ নদীর সংখ্যা প্রায় 700। নদী বিধৌত এই জনপদের প্রাকৃতিক সৌন্দর্য ও রূপলাবণ্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে বাংলার বিভিন্ন নদ নদী। পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও যথাযথ প্রচারণার অভাবে অনেকটা অদেখাই থেকে গেছে বাংলার নদ নদীর অপার সৌন্দর্য। তবে সাম্প্রতিক সময় বিভিন্ন আধুনিক নৌযান যুক্ত হয় অনেকেই ভ্রমণ কিংবা যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন নদীপথকে। সারাদিনে 3 ঘন্টা বা 4 ঘন্টার জন্য অন্তত পর্যটকদের জন্য একটা ট্যুর দিতে পারি কিনা, এটা আমরা সামনে চিন্তা ভাবনা আছে আমাদের। প্রতি বছরই আমরা দেখছি যে নতুন নতুন আসতেছে, বড় বড় লঞ্চ আসতেছে। ক্যাটামেরিনের যে প্যাটার্ন, এটা অত্যন্ত নিরাপদ ডিজাইন যাত্রীদের জন্য, যে ঝড় বৃষ্টি আশঙ্কা রাত দিন কোনোটার মধ্যেই কোনো সমস্যা নেই। শুধুমাত্র আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তাই নয়, নদীপথে চলাচলের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুন্দরবনেও দেখছি একটা বিশাল অপার সম্ভাবনার জায়গা, কিন্তু ওইখানে পর্যটন একদম নীরব, ওইখানেও নেই। আমরা চেষ্টা করতেছি যে ওইখানে সুন্দরবনের জন্য কিছু করা যায় কিনা, এবং এটা আমাদের প্ল্যান আছে যে আমরা এই সুন্দরবনের যে একটা সৌন্দর্য দেখার জন্য যে একটা শ্রেণী এখন আমাদের দেশের মধ্যেই তৈরি হয়েছে,
পর্যটন কর্পোরেশনের সাথে মিলে কাজ করতে পারি। ঢাকা বরিশাল যাত্রীদের জন্য যে রুগী আনা নেওয়ার জন্য আমি একটি হাসপাতাল খুলেছি, যেটার সাথে সিসি ইউনিট আছে। বয়োবৃদ্ধ এবং বিকলাঙ্গ লোকদের জন্য ওঠানামার জন্য লিফটের বন্দোবস্ত রাখা হয়েছে। দেশের নৌপথকে জনপ্রিয় করতে পারলে একদিকে যেমন অর্থ সাশ্রয় হবে, অন্যদিকে দেশের পর্যটন খাতেও নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মত সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গুলশান এলাকার জিম্মি ঘটনার অবসান হলেও এখনো উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিরা। হাজার বছরের বাঙালি সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টার নিন্দা জানিয়েছেন তারা। দেশের ভাবমূর্তি রক্ষায় যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। জিম্মির ঘটনা ঘটলো, সেটা আসলে বাংলাদেশের জন্য খুবই মর্মান্তিক। পাশাপাশি আমরা যারা প্রবাসে আছি তারা সবাই উদ্বিগ্ন থাকি। আমরা কখনো চিন্তা করতে পারি না যে বাংলাদেশের মতো জায়গায় এরকম হইতে পারে আর কি। এটা তো দেশের ভাবমূর্তি নষ্ট করছে। এই দেশে তো মানুষদেরকে তারা মারছে, বিদেশিদেরকে মারছে, ডিফারেন্ট ধর্মীয় মানুষদেরকে ওরা মারছে, তারপরে আমাদের নিজের ধর্মীয় মানুষদেরকেও তারা মারতেছে। এটা আমাদের জন্য ভীষণ ভীষণ লজ্জাজনক। বাংলাদেশের ইতিহাস বলে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ সবার সম্মিলিত আবাসভূমি। এখানে কোনো সন্ত্রাসের জায়গা নাই। তা আমরা দৃঢ়ভাবে সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই সন্ত্রাসকে উৎপাদন করার জন্য। দেশে যে জঙ্গি এবং আইএসের যে কথাটা উঠে আসছে, আসলে সেই জিনিসটা আমাদেরকে এটা বের করতে হবে এবং বের করে জানতে হবে যে আসলে এটার সাথে মৌলবাদী কিংবা অন্য কারো জড়িত কিনা। খুব দুঃখজনক ব্যাপারটা, আমরা সরকারের কাছে বিচার চাই। লন্ডনে ব্রেক্সিটের বিরোধিতা করে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। বিবিসি জানায় শনিবার মার্চ ফর ইউরোপ, রিমেইন আর উই লাভ ইউরোপ প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীরা সকাল থেকে পার্ক লেনে জড়ো হয়। এক পর্যায়ে তারা পার্লামেন্টের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে। এই বিক্ষোভের সমালোচনা করেছেন ব্রেক্সিট পন্থীরা। গেল 23 জুন ইইউ থেকে বেরিয়ে যাওয়ার প্রশ্নে গণভোট হয় যুক্তরাজ্যে। এতে ব্রেক্সিটের পক্ষে ভোট পড়ে 51% এবং বিপক্ষে পড়ে 48%। এই ফলাফলের পরে পদত্যাগের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এছাড়া ব্রিটেনে থাকা না থাকা নিয়ে অন্তঃকোন্দলের সৃষ্টি হয়েছে দেশটির ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে। ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। নতুন ইতিহাস রচনা করল জার্মানি। প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথমবারের মতো ইতালিকে হারালো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। বোর্দোতে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের খেলা শেষ হয়ে 1-1 সমতায় টাই ব্রেকে 6-5 ব্যবধানে জয় তুলে নিয়ে টানা 3 বার ইউরোর সেমিফাইনাল নিশ্চিত করে জার্মানি। টাইব্রেক মানেই নাটকীয়তা। তবে গেল 40 বছর ফুটবল মাঠের এই স্নায়ুযুদ্ধে অপরাজিত জার্মানি। বোর্ডোয় জার্মানি ইতালি দুদলই প্রথম 5টি করে নেওয়া শটে মিস করল 3টি করে। প্রতিযোগিতামূলক খেলায় ইতালির বিপক্ষে জার্মানদের প্রথম জয়টা অধরাই থেকে যাচ্ছিল, কিন্তু তা হতে দেননি নয়ার হেক্টররা। ইতালির মাতিও দারমিয়ানের নেয়া নবম শট রুখে দেন ম্যানুয়েল নয়ার। বাকি কাজটুকু করেন জোনাস হেক্টর। বিশ্বের দুই সেরা 3-5-2 ফরমেশনে খেলা অ্যান্টোনিও কন্তের দল খুব একটা সুবিধা করতে পারছিল না। জুলিয়ান ড্রাক্সলার এগিয়ে নিতে পারতেন দলকে। সে যাত্রায় সফল না হলেও সেমির টিকিট ঠিকই কেটেছে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গুলশানের জিম্মি ঘটনায় অংশ নেয়া বন্দুকধারীদের ছবি প্রকাশ করেছে সাইট ইন্টেলিজেন্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির সূত্র ধরে মিলেছে 3 জনের পরিচয়। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো মূল্যে সন্ত্রাসীদের প্রতিহত করা হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। নিহতদের স্মরণে 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। ঝিনাইদহে গুপ্ত হত্যার শিকার হচ্ছেন ধর্মীয় প্রচারে থাকা নিরীহ মানুষ। কাটছে না আতঙ্ক। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ মানবাধিকার কর্মীদের। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আজও ঢাকা ছাড়ছেন নগরবাসী। লঞ্চ, বাস ও রেল স্টেশনে ভিড়। এবং ঈদের টানা ছুটিতে কক্সবাজারে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। নতুন করে সেজেছে পর্যটন শহর। নিরাপত্তা সতর্ক টুরিস্ট পুলিশ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে।
এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।